সালামু আলাইকুম। সম্মানিত ব্যাংকার ভাইয়েরা, ক্যাপিটাল ইনসাইড বিডির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি এবং সাথে সাথে কল্লোল লার্নিং হাব এর পক্ষ থেকেও রইল শুভেচ্ছা। আমি মোহাম্মদ কল্লোল হোসেন, এক্স ব্যাংকার। আপনাদের ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষার জন্য অনেকেই আপনারা সাফার করেন, বিশেষ করে অনেকে অনেক ডিসিপ্লিন থেকে ব্যাংকে চাকরিতে জয়েন করেন, সেক্ষেত্রে ব্যাংকিং ডিপ্লোমা পাশ করা একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। তো আমার এই ক্ষুদ্রতম প্রচেষ্টা আপনাদের এই প্রফেশনাল সার্টিফিকেটটা নেওয়ার ব্যাপারে একটু সহযোগিতা, একটু চেষ্টা করে যাচ্ছে আমি। তো এর আগে আমি সলভ করেছিলাম ইনভেস্টমেন্ট ব্যাংকিং এর 2006 সালের প্রশ্ন। এবার আমি 2005 সালের প্রশ্ন, দুইটা পরীক্ষা আছে, তার মধ্যে একটা আমরা সলভ করব আজকে। এরপরে আমরা অন্যটি আবার আর এক সময় করব। তো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা করেন না এখনো, আশা করি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নিয়মিত আপডেট পাওয়ার জন্য। এখানে শেয়ার মার্কেটের বিভিন্ন অ্যানালিসিস দেওয়া হয়। পাশাপাশি ফাইন্যান্স এবং অ্যাকাউন্টিং রিলেটেড যে এডুকেশনাল রিসোর্স প্রয়োজন, বিশেষ করে বিবিএ, এমবিএ এবং ব্যাংকিং ডিপ্লোমা, কমার্সের যে কোনো হায়ার স্টাডির জন্য, সেগুলো আমি চেষ্টা করি আপনাদেরকে প্রোভাইড করার। তো চলুন যাই দেখি আমরা প্রশ্ন 2025 সালের প্রশ্নটা কি আছে, আমরা এখন একটু সলভ করি। তো এইখানে 2025 সালের যেটা সিক্সথ ব্যাংকিং প্রফেশনাল এক্সাম 2025, ইনভেস্টমেন্ট ব্যাংকিং এর উপরে, এটার শুধু আমি ম্যাথমেটিক্যাল প্রবলেমটা সলভ করব ওগুলো নিয়ে, এবং ওই প্রশ্নের সাথে যেটুকু থিওরিটিক্যাল যেটুকু আছে এটুকু দেখিয়ে দেব। ওভারঅল পুরো কোশ্চেন সেট নয়, কারণ এগুলো থিওরিটিক্যাল, এরপর আপনারা যে কোনো জায়গা থেকে ক্যালকুলেশন করে নিতে পারবেন। তো এইখানে কোশ্চেন নাম্বার 5-এর এখানে দেওয়া আছে, a portfolio consists of three assets below. Asset A, 40% of fund, expected return 10%. Asset B, 30% of fund, expected return 11%. Asset C, 30% of fund invested, expected return 8%। তো আমরা যদি একটু দেখি, আমাদের টোটাল যে ফান্ড সেটা কিন্তু 100%। এটা বিভিন্ন তিনটা অ্যাসেটে অ্যালোকেশন করা হয়েছে। 40% দেওয়া হয়েছে অ্যাসেট এ তে, যার রিটার্ন হচ্ছে 10% এক্সপেক্টেড রিটার্ন। অ্যাসেট বি তে দেওয়া আছে 30% এবং এক্সপেক্টেড রিটার্ন 11%। অ্যাসেট সি তে 30, তাহলে 30 30 60, আর এই 40 মিলে 100, তাহলে 100% ফান্ড এই তিনটা অ্যাসেটে ইনভেস্ট করা হয়েছে। তো এখন রিকোয়ারমেন্ট হলো, হোয়াট ইজ দ্য এক্সপেক্টেড রিটার্ন অফ দ্য পোর্টফোলিও। পোর্টফোলিও রিটার্ন তো আমরা খুব জানি, এর আগের প্রবলেমটা আমরা সলভ করছি, খুব ইজি। তাহলে আমরা কি করবো, পোর্টফোলিও রিটার্ন বলতে যে পোর্টফোলিওতে যে কটা অ্যাসেট আছে তার ওয়েটের সাথে তার রিটার্ন, নির্দিষ্ট রিটার্ন গুলো গুণ করে যোগ করব। তাহলে এর ক্ষেত্রে 40% এর সাথে গুণ হবে 10%, তারপরে বি এর 30% এর সাথে গুণ হবে 11%, সি এর 30% এর সাথে গুণ হবে 11%, দিয়ে সবগুলো তিনটারই গুণফল আবার যোগ করলে এ নাম্বারের উত্তর চলে আসবে। এখন বলছি, as asset B is higher expected return, will you invest all fund in asset B, why or why not? আমরা দেখছি তিনটার মধ্যে বির রিটার্ন বেশি। তো বলছে যে এখানে তুমি সব ফান্ড কি তোমার বিতে ইনভেস্ট করবা, কেন বা কেন নয়। তো পোর্টফোলিওর ক্ষেত্রে কিন্তু শুধু রিস্ক রিটার্ন বিবেচনা করা হয় না, এখানে রিস্কও বিবেচনা করা হয়। এখানে কিন্তু রিস্কের কোনো তথ্য নাই, শুধু রিটার্নের বেসিসে আমি যদি বলি যে আমি সব ফান্ড বিতে ইয়া করবো, তাহলে আমার মেন পোর্টফোলিও গঠনের যে উদ্দেশ্য, রিস্ককে মিনিমাইজ করা এবং রিটার্নকে ম্যাক্সিমাইজ করা, সেটা সফল নাও হতে পারে। কারণ এখানে কোনো ইন্ডিকেশন নাই যে অ্যাকচুয়ালি কোনটার কি পরিমাণ রিস্ক, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা ভেরিয়েন্সের মান এখানে দেওয়া নাই কোনোটারই। কাজেই শুধু এইটার বেসিসে বলা যাবে না যে আমি পুরোটাই বিতে করব, এটা লজিক্যাল হবে না। এটুকু আমরা এমনিতে বললাম, নিচের দিকে ডিটেলস আমরা জাস্ট ফর্মাল আকারে বলবো। 5-এর বিতে বলছে, তাহলে আমরা 5-এর এ দেখলাম, এটা 5-এর বির একটা রিকোয়ারমেন্ট আছে। এ টাকা 1 লাখ পার ভ্যালু বন্ড bears a coupon rate of 11% and matures after 5 years. Interest is payable semi-annually. Find the value of the bond if your required rate of return is 12%. এখানে বন্ডের ভ্যালুয়েশন করতে হবে। তো যারা আপনারা আমার এই বন্ড ভ্যালুয়েশনের উপরে একটা আমার মাস্টার ক্লাসের একটা ভিডিও দেওয়া আছে, আপনারা যদি দেখে আসেন খুব ইজি হবে। আশা করি আপনারা এই ভিডিওটা
দেখতে যে পজ করে আগে সেটা দেখে আসবেন, তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। তো এইখানে বন্ডের ভ্যালু দেওয়া আছে 1 লাখ এবং কুপন রেট দেওয়া আছে 11%, কিন্তু এখানে সেমি অ্যানুয়ালি কুপন পেমেন্ট। তো সেমি অ্যানুয়ালি যখন বলবে তখন মনে রাখতে হবে যে রেটটা তো 11% দেওয়া আছে ইয়ারলি, তাহলে আমাকে ওই পিরিয়ড 6 মাস পর পর, তাহলে আমাকে বছরে 2 বার দিবে, তাহলে আমি 2 দিয়ে ভাগ দিব ইয়েকে, রেটকে। তাহলে 11% যদি ইয়ারলি হয়, হাফ ইয়ারলি হবে 5.5%। আর বছর আছে এখানে বলছে কুপন রেট ম্যাচিউর ইন 5 ইয়ার্স। তো 5 ইয়ার্স তাহলে কয়টা কুপন পেমেন্ট হবে? বছরে 2 বার করে দেয়, তাহলে 5 × 10টা। তাহলে আমরা যদি ফর্মুলা অ্যাপ্লাই করবো তখন এন সমান 10, আর সমান হবে আমাদের 5.5%, 11% হবে না, কারণ সেমি অ্যানুয়াল বন্ড যেহেতু 2 দিয়ে ভাগ দেবো আমরা। আচ্ছা, তাহলে 5-এর এ বি দুইটা রিকোয়ারমেন্ট আমরা দেখলাম, বন্ডের ভ্যালুয়েশন আমরা করব, নিচে দেখাবো। 6-এর এতে কি বলছে? দ্য মার্কেট ভ্যালু অফ ইকুইটি অফ এবিসি কর্পোরেশন ইজ বিডিটি 40 crore কনসিস্টিং অফ 2 crore আউটস্ট্যান্ডিং শেয়ার প্রাইসড অ্যাট বিডিটি 20 পার শেয়ার। তাহলে পার শেয়ারে একটা শেয়ারের দাম 20 টাকা, শেয়ার আছে টোটাল 2 কোটি। তাহলে 2 কোটিকে 20 দিয়ে গুণ দিলে 40 কোটি। 40 কোটি কি হলো? ইকুইটি ক্যাপিটাল। The market value of debt is 60 crore and the company pays annual interest rate 8% per annum. অর্থাৎ লোন নেওয়া আছে সেটা হলো 60 crore ডেট ক্যাপিটাল, আর ইকুইটি ক্যাপিটাল 40 crore। 8% হচ্ছে ইন্টারেস্ট রেট, এবং কর্পোরেট ট্যাক্স রেট দেওয়া আছে 30%। দি বেটা অফ দ্য কোম্পানি স্টক ইজ 1.2, এবং বেটা দেওয়া আছে 1.2। আমরা সিএপিএম যারা ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেলের আমার একটা ক্লাস করা আছে, এর আগে ভিডিও দেওয়া আছে, মাস্টার ক্লাস। যদি এটা করার আগে পজ করে সেটা দেখে আসবেন, তাহলে বুঝতে সুবিধা হবে। এবং রিস্ক ফ্রি রেট দেওয়া আছে 4%, মার্কেট রিস্ক প্রিমিয়াম দেওয়া আছে 6%। রিস্ক প্রিমিয়াম এখানে মার্কেট রিটার্ন না দিয়ে রিস্ক প্রিমিয়াম দেওয়া আছে, অর্থাৎ বেটার সাথে রিস্ক প্রিমিয়াম গুণ করতে হয়। আমরা দেখেছি যে আর এম মাইনাস আর এফ। আর এম হচ্ছে মার্কেট রিটার্ন, মার্কেট রিটার্ন থেকে আর এফ রিস্ক ফ্রি রেট রিটার্ন বাদ দিলে ওইটুকু যেটুকু থাকে মার্জিন, ওইটুকু বলা হয় রিস্ক প্রিমিয়াম। তো রিস্ক প্রিমিয়ামের সাথে কোম্পানি স্পেসিফিক বেটা গুণ করলে পারা যেটুকু আসে সেটা হচ্ছে কোম্পানি স্পেসিফিক রিস্ক প্রিমিয়াম, টোটাল কোম্পানি স্পেসিফিক। তাহলে এখন বলছে যে এখানে একটা রিকোয়ারমেন্ট দিয়েছে, ক্যালকুলেট কস্ট অফ ইকুইটি ইউজিং সিএপিএম। তাহলে সিএপিএম অনুযায়ী কস্ট অফ ইকুইটি আমাদের ক্যালকুলেশন করতে হবে 6-এর এর রিকোয়ারমেন্ট। আর বিতে বলছে বেস্ট অন দ্য প্রোভাইডেড ইনফরমেশন ক্যালকুলেট ডাব্লিউএসিসি ফর এবিসি কর্পোরেশন, এবং ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটালও বের করতে বলছে এই এর তথ্যের ভিত্তিতে। তাহলে দুইটা রিকোয়ারমেন্ট পাওয়া গেল 6-এর, একটা হচ্ছে কস্ট অফ ইকুইটি বের করতে হবে সিএপিএম অনুযায়ী, আর একটা হলো ডাব্লিউএসিসি বের করতে হবে। তাহলে সলিউশন আমরা প্রথমে 5 নাম্বার আমরা অলরেডি আলোচনা করেছি। 5-এর পোর্টফোলিও এক্সপেক্টেড রিটার্ন সমান হবে কি? পোর্টফোলিও ওয়েট, প্রত্যেকটা অ্যাসেটের ওয়েট এবং তার রিটার্নের গুণফল দিয়ে যে করতে হবে কি, সাম যোগ করতে হবে। তাহলে প্রথমে 40% ছিল হচ্ছে 10% রেটে, তাহলে 40 × 0.10, 30% ছিল 11% রিটার্নে বি স্টকে, বি অ্যাসেটে, আর 30% ইনভেস্টমেন্ট ছিল সি অ্যাসেটে 8%। তাহলে এগুলো গুণ করে যোগ করে পাওয়া গেল 9.7%। তাহলে এক্সপেক্টেড রিটার্ন অফ পোর্টফোলিও রিটার্ন পাওয়া গেল 9.7, একদম ইজি। আর দুয়ে বলা ছিল যে বিতে আপনি সব ইনভেস্টমেন্ট করবে কিনা, বি এর অ্যাসেট যেহেতু বি অ্যাসেটের রিটার্ন সবচেয়ে বেশি। তাহলে অ্যান্সার হবে নো, ইনভেস্টিং অল ফান্ডস ইন অ্যাসেট বি ইজ নট অ্যাডভাইজেবল ডিসপাইট ইটস হায়ার এক্সপেক্টেড রিটার্ন 11% বিকজ diversification benefits are lost. The portfolio would be concentrated in a single asset, increasing unsystematic risk. অর্থাৎ একটা অ্যাসেটে যদি ইনভেস্ট করে তাহলে আনসিস্টেমেটিক রিস্ক বেড়ে যাবে, পোর্টফোলিও বেনিফিটটা পাওয়া যাবে না। পোর্টফোলিও ডাইভার্সিফিকেশনের যে বেনিফিট সেটা থেকে মিস করবে, সেখানে ঝুঁকিটা বেড়ে যাবে। রিস্ক রিটার্ন ট্রেড অফ অ্যাসেট বি মে হ্যাভ হায়ার ভলাটিলিটি রিস্ক দ্যাট ইজ নট ক্যাপচার্ড বাই এক্সপেক্টেড রিটার্ন অ্যালোন। বলছে যে যে কথা আর আগে আমি বলেছি যে বি অ্যাসেটের শুধু রিটার্নটা 11% বেশি রিটার্ন দেওয়া আছে, কিন্তু তার রিস্ক কত সেটা বলা নাই, ভ্যারিয়েবিলিটি তার বলা নাই। কাজে অ্যালোন এটার বেশি বেসিস, শুধু রিটার্নের বেসিস সিদ্ধান্ত নেওয়া যাবে না। The diversified portfolio 9.7% offers a more balanced risk profile while still providing competitive returns. So, a prudent investor should consider risk
কোরিলেশন অ্যান্ড ওভারঅল পোর্টফোলিও অবজেক্টিভস, নট জাস্ট এক্সপেক্টেড রিটার্ন। অর্থাৎ একজন এফিসিয়েন্ট ম্যানেজার, পোর্টফোলিও ম্যানেজার, তার কাজ হচ্ছে রিস্ক মিনিমাইজ করা এবং রিটার্নকে ম্যাক্সিমাইজ করা। শুধু রিটার্নের দিকে তাকালে তার পোর্টফোলিও ঝুঁকির মধ্যে পড়বে। তার যেহেতু সিঙ্গেল অ্যাসেটে সে যদি ইনভেস্ট করে, তাহলে তার পোর্টফোলিও বলে আসলে অ্যাকচুয়ালি কিছু থাকবে না, ওটা সিঙ্গেল অ্যাসেট ইনভেস্টমেন্ট, এটা টু রিস্কি। তো কাজেই রিটার্ন হলেও সেখানে পুরোটা ইনভেস্টমেন্ট করা যাবে না। এবার বন্ড ভ্যালুয়েশন। তো বন্ড ভ্যালুয়েশনের এখানে আমরা বলি যে বন্ড ভ্যালুয়েশনের দুইটা পার্ট। একটা হচ্ছে কি কুপন পেমেন্ট, যেটাকে আমরা অ্যানুইটি বলি, রেগুলার পাওয়া যায় যেটা। আর একটা পোর্শন ফেস ভ্যালু, এটা অন দি ম্যাচুরিটিতে পাওয়া যায়। তাহলে এর যদি আমি ক্যাশ ইনফ্লো চিন্তা করি, ক্যাশ ইনফ্লো, তাহলে রেগুলার ক্যাশ ইনফ্লো আসবে হচ্ছে কুপন পেমেন্ট। আর লাস্ট ইয়ারে অন দি ম্যাচুরিটিতে দুইটা জিনিস পাওয়া যাবে, একটা হচ্ছে কুপনও পাওয়া যাবে লাস্ট ম্যাচুরিটিতে, প্লাস ফেস ভ্যালু পাওয়া যাবে। তো এইখানে দেওয়া কি কি আছে, পার ভ্যালু দেওয়া আছে 1 লাখ, কুপন রেট 11%, তাহলে সেমি অ্যানুয়াল হাফ ইয়ারলি হবে 5.5%। 5 বছর বলা আছে, তাহলে পিরিয়ড হবে 10টা, কারণ সেমি অ্যানুয়াল পেমেন্ট করে, বছরে দুইটা পেমেন্ট করে, তাহলে 5 বছরে 10টা পেমেন্ট পাওয়া যাবে। আর রিকোয়ার্ড রেট অফ রিটার্ন 12% দেওয়া আছে, তাহলে এই 12%-এর হাফ ইয়ারলি করলে 6% হয়। তার মানে আমাকে এই 6% ধরে ডিসকাউন্ট করতে হবে। এই রিকোয়ার্ড রেট অফ রিটার্ন বলতে এটাই আমার ডিসকাউন্ট রেট অ্যাকচুয়ালি, এটাই হলো ডিসকাউন্ট রেট, যে রেট দিয়ে আমাকে ক্যাশ ফ্লোটা, বন্ডের ক্যাশ ফ্লোটা ডিসকাউন্ট করতে হবে। তাহলে বন্ডের ভ্যালু সমান ফর্মুলা হলো সিতে কুপন পেমেন্ট, এটা অ্যানুইটি, অ্যানুইটির ফর্মুলা এটা 1 - 1 + r⁻n। এটাকে কিন্তু আবার এইভাবেও লেখা যায়। এটাকে কিন্তু এখানে শর্টে লেখানো হয়েছে, লেখানো আছে এখানে, কিন্তু এভাবে লেখা যায় 1 - 1/1 + r⁻n, পাওয়ার এন। অর্থাৎ এখানে -n মানে আসে অ্যাকচুয়ালি এই ওয়ানের নিচে চলে আসবে। এই ওয়ানটা মিডিলে দিই। হ্যাঁ, এই ওয়ানের নিচে চলে আসবে। অর্থাৎ এই এইটুকু, এই যে এইটুকু সমানই কিন্তু 1 + r⁻n। অর্থাৎ এটা সূচকের নিয়ম হচ্ছে, যদি আমার মাইনাস থাকে তাহলে ওয়ানের নিচে এটা চলে আসে। তাহলে এটার সাথে গুণ হবে কোনটা, ভাগ হবে এটা, এটার সাথে ভাগ হবে আবার রেট দিয়ে, আর দিয়ে। তাহলে যেটুকু পাওয়া যাবে এটা হলো অ্যানুইটি ফ্যাক্টর। তো কুপন পেমেন্টটা এটা অ্যানুইটি, অর্থাৎ রেগুলার বেসিসে এই টাকাটা আসবে, এই জন্য এটা এইটুকু হলো অ্যানুইটি। অ্যানুইটির ফর্মুলা এখানে অ্যাপ্লাই করা হয়েছে, এইটুকু হলো অ্যানুইটি। আর এই যে পরে এফ, এফ হলো ফেস ভ্যালু। ফেস ভ্যালুটাকে শুধু 1 + r⁻n দিয়ে ডিসকাউন্ট করা হয়েছে, এখানে কোনো অ্যানুইটি নেই, কারণ এটা একবার পাওয়া যাবে লাস্ট ইয়াতে। তাহলে দুইটা স্ট্রিম, একটা হচ্ছে ক্যাশ ফ্লো, দুইটা স্ট্রিম, একটা হচ্ছে কুপন। তাহলে কুপন আসবে 10টা রেগুলার বেসিসে, এই জন্য অ্যানুইটি ফর্মুলা এখানে অ্যাপ্লাই করা হয়েছে। প্লাস ফেস ভ্যালু আসবে একবার 10তম বছরে, এই যে n এর মান 10 ধরে এটা ফর্মুলাটা অ্যাপ্লাই করা হয়েছে। একটু ভালো করে যদি আমরা দেখি, তাহলে এখানে কুপন পেমেন্ট তাহলে কত হবে, এখানে হচ্ছে ফেস ভ্যালু 1 লাখ, আর 5.5% হচ্ছে হাফ ইয়ারলি কুপন, কারণ যেহেতু 11% হচ্ছে ইয়ারলি, তাহলে 5.5% করলে 5,500। তার মানে 6 মাস পর পর 5,500 টাকা পাওয়া যাবে। আর রেট হচ্ছে, ডিসকাউন্ট রেট হচ্ছে 6%, 12কে 2 দিয়ে ভাগ করলে 6%। আর এন হচ্ছে 5 × 2, 10টা পিরিয়ড, 5 বছরে 2বার করে পেমেন্ট বছরে। তাহলে পিভি অফ কুপন হচ্ছে এইটুকু, 5,500 × 1 - 1.06 এইটুকু। এইটুকু হলো অ্যানুইটি ফ্যাক্টর, এইটুকু অ্যাকচুয়ালি, এইটুকু হচ্ছে অ্যানুইটি ফ্যাক্টর। আমরা যদি বলি এইটুকু হচ্ছে অ্যানুইটি ফ্যাক্টর, তাহলে অ্যানুইটি ফ্যাক্টর ওর সাথে 5,500 গুণ দিলাম, দিয়ে পাওয়া গেল 40,480 টাকা। এটা হচ্ছে কুপনের, শুধু কুপনের প্রেজেন্ট ভ্যালু। আর ফেস ভ্যালু, প্রেজেন্ট ভ্যালু কত হবে, ফেস ভ্যালু 10তম বছরে পাওয়া যাবে, এই জন্য 1.06 /2 এটা দিয়ে ভাগ, এটা করলে এটা আসলো 55,839 টাকা, দিয়ে টোটাল দুইটা যোগ করলে 96,320। অর্থাৎ এই বন্ডটার বর্তমান মূল্য হচ্ছে 96,320 টাকা। তো এটা 1 লাখের চেয়ে কম। কেন কম হলো, কারণ বন্ডের ইয়ারলি রেট হচ্ছে 11%, আর আমরা ডিসকাউন্ট করছি 12% দিয়ে। যেহেতু ডিসকাউন্ট রেট বেশি, মার্কেট রেট বেশি, সেহেতু বন্ডের দাম কমে গেছে। 1 লাখ, 1 লাখ বন্ডের মূল্য ছিল, এটার দাম কম,
এখন দাম কম, কারণ কুপন রেটের চেয়ে ডিসকাউন্টিং রেট বা মার্কেট রেট 12% এটা বেশি। এটা আমরা এনপিভি স্টাইলে করতে পারি, ক্যাশ ফ্লো গুলো আমরা করতে পারি 1 থেকে 10তম বছর। তাহলে এটা যেহেতু 5,500 করে অ্যানুইটি কুপন পাওয়া যাচ্ছে, 5,500 করে 6 মাস পর পর। আর এই 6% হচ্ছে 6 মাসের রেট, আমরা এটাকে অ্যানুয়ালাইজ করে সমান করে নিয়েছি, 2 দিয়ে ভাগ করে 6 করেছি। এটার এটার ফর্মুলা কিন্তু, এগুলো ফর্মুলা 1/, এখানে যদি আমরা ফর্মুলা চিন্তা করি, এখানে কিন্তু অ্যাকচুয়ালি এই এই মানগুলো কিভাবে পাওয়া যায়, এটা মানগুলো পাওয়া যায় 1 কে 1 + আই বা আর ভাগ 100, যাই বলি আমরা, 1 + i⁴ তো প্রথম বছরে এখানে এন এর মান 1, দ্বিতীয় বছরে এন এর মান 2, তৃতীয় বছরে এন এর মান 3, এভাবে ভাগ করলে পারায়। আর এখানে আয়ের মান কত? আয়ের মান হচ্ছে 0.06, 0.06। তার মানে আর আর সমান হলো 6%, আর সমান 6%, পার্সেন্টকে 100 দিয়ে ভাগ করলে 0.06 হয়। এইটা আরো লেখা যায়, এখানে কোনো অসুবিধা নেই। তাহলে এই ওয়ান এই 0.06, এটা হলো আর এর মান। এক একের সাথে যোগ হয়ে এখানে 2 দিয়ে পাওয়ার করতে হবে, করে 1-এর সাথে ভাগ করলে এই দ্বিতীয় বছরেরটা পাওয়া যাবে। তৃতীয় বছরেরটা এন এর মান 3 দিয়ে একইভাবে ক্যালকুলেশন পাওয়া যাবে। এটা হচ্ছে ফ্যাক্টর, প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টর। তাহলে আমরা 5,500-কে এইভাবে ফ্যাক্টর করে, এটা গুণ করে এক একটা ক্যাশ ফ্লোকে আমরা প্রেজেন্ট ভ্যালু করে নিলাম। নেওয়ার পরে 10তম বছরে কি হচ্ছে, 10তম বছরে কত পাওয়া যাবে? অ্যানুইটির 5,500 প্লাস ফেস ভ্যালু 1 লাখ। তাহলে টোটাল 10তম বছরে পাওয়া যায় 1,05,500। তাহলে এইটা 10 বছরের রেট দিয়ে পিভি ফ্যাক্টর দিয়ে গুণ করে এটা পাওয়া গেল, দিয়ে টোটাল যোগ করলে 96,320 টাকা 0.5, যেটা এই একই সমান, একই সমান। দুইটা পদ্ধতি আলাদা। এটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু এনপিভি স্টাইলে করেছি, আর এটা হচ্ছে প্রথমে কুপনটার অ্যানুইটি সিস্টেমে করা হয়েছে। এই যে এটি কুপনের ভ্যালুয়েশন, এটা অ্যানুইটি সিস্টেমে করা হয়েছে। আর নিচেরটা লামসাম হিসেবে করা হয়েছে, ফেস ভ্যালুটা করে দুটো যোগ করা হয়েছে। আচ্ছা, এবার 6-এর কস্ট অফ ইকুইটি ইউজিং সিএপিএম, যেটা এর আগে বলেছি যে কস্ট অফ ইকুইটি সিএপিএম এর ফর্মুলা আরএফ ইন্টু বিটা ইন্টু মার্কেট রিস্ক প্রিমিয়াম। মার্কেট রিস্ক প্রিমিয়াম বলতে এটা অ্যাকচুয়ালি, এটা ফর্মুলাটা আমরা যদি একটু মনে রাখি, দেখে আসলে এখানে আসলে ফর্মুলাটা হলো কে ই সমান আরএফ, আরএফ, আরটা একটু ভালো করে লিখি। হ্যাঁ, এটা হলো আরএফ, অর্থাৎ রিস্ক ফ্রি রেট প্লাস বেটা ইন্টু আরএফ মাইনাস আরএফ, আরএম মাইনাস আরএফ। এই আরএম হচ্ছে মার্কেট রিটার্ন, আর আরএফ হচ্ছে রিস্ক ফ্রি রিটার্ন। এইটুকুকে বলা হয় রিস্ক প্রিমিয়াম, এইটুকুকে বলা হয় রিস্ক প্রিমিয়াম। তো যেহেতু এই প্রবলেমে রিস্ক প্রিমিয়াম দেওয়া আছে, 6%, এই জন্য এই ফর্মুলাটা এখানে এভাবে লেখা আছে, মার্কেট রিস্ক প্রিমিয়ামের সাথে বেটা গুণ। কারণ আরএম মাইনাস আরএফ এরই মান দেওয়া আছে এখানে। যদি এখানে বলতো মার্কেট রিটার্ন সে আরএফ কত, আমাদের আরএফ হচ্ছে 4%, তাহলে মার্কেট রিটার্ন যদি বলতো আমাদের 10%, তাহলে আমাদের রিস্ক প্রিমিয়াম হতো 6%। তো এটা তথ্যের উপর নির্ভর করবে। এখানে একটু টেকনিক্যালি বলছে মার্কেট রিস্ক প্রিমিয়াম দেওয়া আছে, অর্থাৎ এইটুকের মান দেওয়া আছে আরএম মাইনাস আরএফ। আরএম এর মান যদি দেওয়া থাকতো তখন আমরা এই ফর্মুলাটা ব্যবহার করতাম, সেম ফর্মুলাই। তাহলে জাস্ট 6% আমরা দিলাম, বেটা 1.2, 4% প্রিমিয়াম দিয়ে গুণ যোগ করলে পরে 11.2%। আচ্ছা, এর পরেরটা বিতে কি আছে, ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল বলছে। তো আমরা এই যে প্রথম এতে বের করে নিলাম, কস্ট অফ ইকুইটি বের করে নিলাম 11.2, এটা আমাদের কাজে লাগবে। তো ওয়েটেড অ্যাভারেজের ফর্মুলা বের করতে গেলে আগে আমাকে দেখতে হবে টোটাল ফান্ড ইকুইটিতে ইনভেস্টমেন্ট কত, 40 কোটি, আর ডেটে আছে 60 কোটি। তাহলে টোটাল ফান্ড 100 কোটি, তাহলে 100 কোটির মধ্যে 40 করছি, তাহলে ওয়েট কত, 0.4। ইকুইটির ওয়েট ইকুইটির ওয়েট হচ্ছে 0.4, আর ডেটের ওয়েট হচ্ছে 60, 60/100 সমান সমান 0.6। তাহলে আফটার ট্যাক্স
বিফোর ট্যাক্স রেট দেওয়া আছে 8%, তাহলে আফটার ট্যাক্স করে নিতে হবে। বিফোর ট্যাক্স 8%, ওটার সাথে আবার গুণ হবে 1 - টি, ট্যাক্স রেট 30%, দিয়ে 5.6%। তাহলে আফটার ট্যাক্স হলো এইটা আমাদের। তাহলে ডাব্লিউএসসিসি দাঁড়াবে কি? ডাব্লিউএসসিসির ফর্মুলা হচ্ছে ওয়েট এবং তার কস্ট। তাহলে আমাদের কস্ট অফ ইকুইটি 11.2 আমরা এই যে এর আগে বের করলাম এতে 11.2%, এই যে এখানে। তাহলে কস্ট অফ ইকুইটি 11.2, আর ইকুইটির ওয়েট হচ্ছে 40%, তাহলে 0.4। ডেটের ওয়েট হচ্ছে 60% এবং ডেটের আফটার ট্যাক্স রেট হচ্ছে 5.6%। এটা দিয়ে জাস্ট গুণ করে যোগ করলে পরে আমাদের ডাব্লিউএসিসি বেরিয়ে গেল 7.84%। এই ছিল প্রবলেম। এবার একটু কেস স্টাডি আছে, কেসটা আমরা কেস দুটো করে নিই যাতে করে এইটার কমপ্লিট হয়ে যায়। তো কেস ওয়ান, গ্রিন টেক লিমিটেড এ কেস ইন কম্পারেটিভ স্টক ভ্যালুয়েশন। Case scenario: Greentech Limited is a publicly listed solar panel manufacturing company. The company has shown steady growth over the past 5 years and has a consistent dividend payout history. অর্থাৎ এই কোম্পানি 5 বছর ধরে তার গ্রোথ, একটা স্টেডি গ্রোথ মেনটেন করতেছে এবং একটা ডিভিডেন্ড পেমেন্ট, সে একটা কনসিস্টেন্ট একটা ধারায় সে ডিভিডেন্ড দেয়। কি কি তথ্য এখানে দেওয়া আছে? কারেন্ট মার্কেট প্রাইস, শেয়ারের দাম 150 টাকা দেওয়া আছে, ইপিএস দেওয়া আছে 12 টাকা, ডিভিডেন্ড পার শেয়ার দেওয়া আছে 6 টাকা। তাহলে আমরা একটু যদি খেয়াল করি, 12 টাকা ইপিএস এর 6 টাকা ডিভিডেন্ড দিয়েছে, তার মানে কি আর 6 টাকা কি করছে? রিটেনশন রেশিও। এর আগের ভিডিওতে আমি বলেছি যে রিটেনশন সমান তাহলে রিটেনশন কত? 6। তাহলে রেশিও যদি আমরা করি, তাহলে আমরা যদি বলি যে এই 12-6 হচ্ছে 50%, তার মানে 50% পে আউট রেশিও, 50% রিটেনশন রেটিও। যদি এখানে রিটেনশন রেটিও আবার আলাদাভাবে বলে দিচ্ছে, রিটেনশন অন ইকুইটি, ও না, এটা রিকোয়ার্ড রিটার্ন অন ইকুইটি 15%, এবং রিটেনশন রেট নিচে দেওয়া আছে 50%। কারণ যেহেতু 6 টাকা ডিভিডেন্ড দিয়েছে, তার মানে 6 টাকা রিটেন করেছে। তো রিটেন 6 টাকা যদি করে, তাহলে রেশিও কত? 6/12 ইন্টু 100, 50%। তাহলে এক্সপেক্টেড মার্কেট রিটার্ন দেওয়া আছে 10%, আরএম। এখানে আরএম, এটা এক্সপেক্টেড মার্কেট রিটার্ন আরএম। রিস্ক ফ্রি রেট দেওয়া আছে 5%, কোম্পানি বেটা দেওয়া আছে 1.2, ইন্ডাস্ট্রি অ্যাভারেজ পি রেশিও দেওয়া আছে 14। এরা কিন্তু আগের যে 26 সালে প্রবলেম সলভ করেছে, এটা সেম, কাছাকাছি একই রকম। তাহলে এবার টাস্ক দেওয়া আছে, অ্যাজ অ্যান ইনভেস্টমেন্ট প্রফেশনাল কন্ডাক্ট এ কম্পারেটিভ অ্যানালিসিস অফ দ্য ফেয়ার ভ্যালু এস্টিমেট অফ গ্রিন টেক লিমিটেড শেয়ারস ইউজিং দ্য গর্ডন গ্রোথ মডেল। গর্ডন গ্রোথ মডেল অনুযায়ী এটা করতে হবে, যেটা ওইটা ফর্মুলা হলো কেই সমান D1/P0 + D, এই ফর্মুলায় ফেলতে হবে। আচ্ছা, অ্যান্ড লিমিটেশন অফ বোথ মেথড অ্যান্ড প্রোভাইডিং, ও দুইটা মেথড অনুযায়ী এটা ভ্যালু নির্ণয় করতে বলছে। একটা হলো পি মাল্টিপলস, এটা খুব সোজা, ইপিএস এর সাথে পি মাল্টিপল গুণ করলে হয়ে যায়, এবং দুইটা লিমিটেশন নিয়ে আলোচনা করতে বলছে। তাহলে কোশ্চেন কি আছে? হোয়াট ইজ দ্য ইন্ট্রিনসিক ভ্যালু অফ দ্য স্টক ইউজিং দ্য গর্ডন গ্রোথ মডেল অ্যান্ড পি মেথড মডেল? তো দুই মডেল অনুযায়ী এর ভ্যালু কত হওয়া উচিত এই স্টকটার? দুইয়ে, বেসড অন দ্য টু এস্টিমেটস ইজ দ্য স্টক ওভার ভ্যালুড অর আন্ডার ভ্যালুড। অর্থাৎ এখানে যে ভ্যালুটা আসবে, এটার কারেন্ট মার্কেট প্রাইস 150, এর সাথে তুলনা করে বলতে হবে এটা ওভার ভ্যালুড না আন্ডার ভ্যালুড। তিনি বলছে হোয়াট আর দ্য লিমিটেশন অফ দ্য অ্যাপ্রোচ ইন দিস কেস, কি জাতীয় লিমিটেশন আছে এখানে এই এই পদ্ধতির? এটা ওভারঅল আর কি মডেলের উপরে আলোচনা করতে হবে। হুইচ মেথড ইজ মোর রিলায়েবল ফর গ্রিন টেক, হোয়াই? এবং এখানে দুইটা মেথড আছে, একটা হলো পি মাল্টিপল, আর একটা হচ্ছে গর্ডন গ্রোথ। তো কোনটা এটার জন্য বেশি অ্যাপ্রোপ্রিয়েট, এটা বলতে হবে। তাহলে প্রথমে ইন্ট্রিনসিক ভ্যালু, এইটার আমরা জানি কেই সমান দেওয়া আছে, কেই সমান কস্ট অফ ইকুইটি সমান ফর্মুলা আরএফ ইন্টু বিটা প্লাস আরএম মাইনাস আরএফ। তাহলে এখানে আরএফ রিস্ক ফ্রি রেট 5% দেওয়া আছে, বেটা দেওয়া আছে 1.2, মার্কেট রিটার্ন দেওয়া আছে 10%। তাহলে এইটা ফর্মুলা বসে আমরা মানটা পেলাম 11%। 11% পেলাম কস্ট অফ ইকুইটি বা রিকোয়ার্ড রেট অফ রিটার্ন অন ইকুইটি, সেম কথা। আচ্ছা, এখন সাস্টেনেবল গ্রোথ মডেলের গ্রোথ সমান কি? গ্রোথ হচ্ছে রিটেনশন রেশিও, রিকোয়ার্ড রেট অফ রিটার্ন অন ইকুইটি ইন্টু রিটেনশন রেশিও। তাহলে রিকোয়ার্ড রেট অফ রিটার্ন অফ ইকুইটি কত পেলাম আমরা? যে 11%। কস্ট অফ ইকুইটি মানে রিকোয়ার্ড রেট অফ রিটার্ন অন ইকুইটি, দুইটা সেম ভাবে। সেলার যেটা, সেলারের কাছে যেটা সেল প্রাইস, বায়ারের কাছে সেটা বাই প্রাইস, দুইটা কিন্তু একই সমান। সেল প্রাইস ইকুয়াল টু বাই প্রাইস, বায়ারের কাছে বাই প্রাইস, সেলারের কাছে সেল প্রাইস, সেম এখানে। রিকোয়ার্ড রেট রিটার্ন অ্যান্ড কস্ট অফ ইকুইটি সেম।
রিকোয়ার্ড রেট অফ রিটার্ন অন ইকুইটি আর কস্ট অফ ইকুইটি সেম, একটা হচ্ছে কোম্পানির দৃষ্টিকোণ থেকে, একটা ইনভেস্টরের দৃষ্টিকোণ থেকে। তাহলে রিটার্ন অন ইকুইটি কত? রিটার্ন অন ইকুইটি হচ্ছে এখানে বলা আছে এক্সপেক্টেড রিটার্ন অন ইকুইটি কত বলা আছে, আমরা প্রবলেমটা যদি দেখি 15%। রিকোয়ার্ড রিটার্ন রিটার্ন অন ইকুইটি 15%। তাহলে আমরা 15% ধরবো এখানে। হ্যাঁ 15%, এই যে 15%, আর রিটেনশন রেটিও 50% দেওয়াই আছে। তাহলে 7.5% পাওয়া গেল গ্রোথ। আচ্ছা, ডিভিডেন্ড পার শেয়ার 6 টাকা। ইপিএস 12 থেকে পে আউট রেশিও 6 বিয়োগ করলে এটা 50% হয়, এটা আমরা এর আগেই বলেছি, এটা অসুবিধা নেই। এখন গর্ডন গ্রোথের ফর্মুলা কি? কারেন্ট শেয়ার প্রাইস সমান D1/KE-G। KE-G, কেই আমরা পেলাম কত? 11%। পেই পেলাম 11%, আর গ্রোথ পাওয়া গেল কত? গ্রোথ হচ্ছে 7.5%। গ্রোথ হচ্ছে 7.5%। তাহলে আমরা 6.45 D1, 6.45 D1 সমান D0 × 1 + G। D0 × 1 + G, তাহলে D0 ডিভিডেন্ড দিচ্ছে 6 টাকা, লাস্ট ডিভিডেন্ড দিচ্ছে 6 টাকা, 1 টাকা ফর্মুলার 1, গ্রোথ হচ্ছে 7.5% আমরা বের করলাম, এই যে 7.5% দিয়ে পাওয়া গেল 6 টাকা 45 পয়সা D1। তাহলে 6 টাকা 45 পয়সা উপরে যাবে, আর নিচে যাবে রিকোয়ার্ড রেট অফ রিটার্ন 0.11 বা কস্ট অফ ইকুইটি মাইনাস গ্রোথ রেট 0.075, মানে 7.5%। এটা ক্যালকুলেশন করলে আসে বিডিটি 184 টাকা 29 পয়সা। অর্থাৎ গর্ডন গ্রোথ মডেল অনুযায়ী শেয়ারের ফেয়ার ভ্যালু দাম হওয়ার কথা 184 টাকা 29 পয়সা, কিন্তু মার্কেটে এখন বিক্রি হচ্ছে 150 টাকায়। আর পি মাল্টিপুল ধরলে, পি মাল্টিপুলের ভ্যালু সমান হচ্ছে ইন্ডাস্ট্রি অ্যাভারেজ পি রেশিও ইন্টু ইপিএস। তাহলে 14 হচ্ছে দেওয়া আছে আমাদের পি মাল্টিপুলস, আর 12 হচ্ছে ইপিএস। তাহলে গুণ করলে 168। অর্থাৎ যদি পি রেশিও ধরা হয় তাহলে 168 টাকা হবে শেয়ারের দাম। এখন কম্পারিজন, তাহলে কারেন্ট মার্কেট প্রাইস 150 টাকা, গর্ডন গ্রোথ মডেল অনুযায়ী ভ্যালু আসে 184 টাকা 29 পয়সা, আর পি মাল্টিপুল অনুযায়ী ভ্যালু আসে 168 টাকা। তাহলে আমরা কি দেখতে পেলাম? অ্যানালিসিসটা কি? যেহেতু 184 টাকা ইয়ার চেয়ে বেশি, বর্তমান মার্কেট প্রাইসের চেয়ে বেশি, তার মানে শেয়ারটা আন্ডার ভ্যালুড। শেয়ারের দাম হওয়া উচিত 184 টাকা 29 পয়সা, সেখানে হয়ে আছে এখন 150, তার মানে আন্ডার ভ্যালুড। আবার যদি মাল্টিপুল ধরেন তাও সেখানে 168 টাকা হওয়ার কথা, সেখানে আছে 150, তার মানে এখানেও 18 টাকা ওভার আন্ডার ভ্যালুড আছে। তার মানে দুইটা প্রেক্ষিতেই শেয়ারের দাম আন্ডার ভ্যালুড। আচ্ছা, এবার লিমিটেশন অফ দ্য ইচ অ্যাপ্রোচ, গর্ডন গ্রোথ মডেল আর একটা হচ্ছে পি মাল্টিপল। তো গর্ডন গ্রোথ অ্যাসিউম কনস্ট্যান্ট গ্রোথ, এটার ক্ষেত্রে এটা ধরে নেওয়া হয় যে এটা কনস্ট্যান্টলি গ্রোথ করবে, এবং মাল্টিপল এটা কিন্তু এটা ইন্ডাস্ট্রি অ্যাভারেজ, কিন্তু এটা সবসময় ইন্ডাস্ট্রিকে সবসময় একটা কোম্পানি রিপ্রেজেন্ট করতে পারে না। একটা কোম্পানির তার নিজস্ব দুর্বলতা বা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ থাকতে পারে, সেই ইন্ডাস্ট্রির চেয়ে তার পজিশন ভালো হতে পারে, তার পজিশন খারাপও হতে পারে। তাহলে ইন্ডাস্ট্রি অ্যাভারেজের সাথে অ্যাকচুয়ালি যদি আমি তুলনা করি স্পেসিফিক্যালি, তাহলে তুলনাটা সঠিক হয় না। এই জিনিসগুলো এখানে তুলে দেওয়া আছে, এটা তাহলে আমি বেশি সময় নষ্ট করলাম না, এটা পড়লে আপনারা বুঝতে পারবেন। এখন বলছে ডিতে আসে যে হুইচ মেথড ইজ রিলায়েবল। তো রিকমেন্ডেশন কি আমরা বলবো? কনস্ট্যান্ট গ্রোথ মডেল যেটা, সেটাই কোম্পানি স্পেসিফিক, যেহেতু এটা ফলো করাই বেশি যুক্তিযুক্ত। এই কথাগুলো এখানে বলা আছে, এটার আমি আলোচনা করলাম না। আচ্ছা, এবার কেস নাম্বার 2। কেসে বলছে সুকু বন্ড, আমরা একটু পড়ি। দি অকশন অফ দ্য 6th গভর্নমেন্ট ইনভেস্টমেন্ট সুকু এ 7-year ইজারা সুকু ফর 2 crore with an annual rental yield of 10.50% was held on 19 May 2025। অর্থাৎ এই 10.5% ইল্ড আয়ের হার 200 কোটি টাকার একটা সুকু বন্ড, সেটার হয়েছে 19 মে। এটার কি বলবো, এটা বিড হয়েছে আর কি। ইনভেস্টর সাবমিটেড বিডস ফর 4.17 টাইমস।
অর্থাৎ ইনভেস্টর যারা এই বন্ড কিনতে চায় যারা 4.17% অ্যাপ্লিকেশন পড়ছে, অর্থাৎ একটা বন্ডের বিপরীতে আমরা যদি ধরি 4.17 জন অ্যাপ্লাই করছে, তার মানে ওভার সাবস্ক্রাইব। ইন্ডিভিজুয়াল অ্যান্ড প্রভিডেন্ট ফান্ড ইনভেস্টর অ্যাকাউন্টেড ফর 17.5%, এবং টোটাল যে পার্টিসিপেন্ট আছে এর মধ্যে 17.5% হচ্ছে প্রভিডেন্ট ফান্ড এবং ইন্ডিভিজুয়াল ইনভেস্টর। This category and accounted for 1.40% on total 22 crore issued earlier Islamic branches or windows of conventional banks bid nearly 18 times of their allocated quota. বলছে দিস ক্যাটাগরি, বলছে কোন ক্যাটাগরি? এই যে ইন্ডিভিজুয়াল এবং প্রভিডেন্ট, সেটা এর আগের বার ছিল মাত্র 1.40%, কিন্তু এবার হয়েছে কত? 17.5%। এখন বলছে যে টাস্ক স্টেটমেন্ট, as an investment analyst, evaluate the implication of this oversubscribed Sukuk issuance for capital market development, Islamic financing and investor behavior in Bangladesh. অর্থাৎ এই যে ওভার সাবস্ক্রাইব হলো, আগে 1.17%, 70% ছিল, সেটার থেকে 17.50% হয়ে গেল ইন্ডিভিজুয়াল এর 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 ব্যাকগ্রাউন্ড কি, এটার প্রেক্ষাপটে আলোচনা করতে বলছে। তাহলে কোশ্চেন কি কি দেওয়া আছে? হোয়াট ডাজ সাচ এ হিউজ ওভার সাবস্ক্রিপশন ইন্ডিকেট? দুয়ে কি বলছে? হোয়াই ইজ দ্য হাই ইন্ডিভিজুয়াল পার্টিসিপেশন সিগনিফিকেন্ট? What is the role of Sukuk bonds in meeting the development financing needs of Bangladesh? How can Islamic banks benefit from these Sukuk bonds beyond investment? What are the effects of secondary market credibility on the demands of Sukuk bonds? তাহলে আমরা এটা জাস্ট থিওরি বেজ আলোচনা, আমরা একটু আলোচনাটা এখানে জাস্ট খালি পড়ে যায়, তাহলে বুঝতে পারবেন আপনারা। তাহলে 4.17% ওভার সাবস্ক্রাইব, তার মানে 8,340 কোটি টাকা বিড হয়েছে 2,000 কোটির এগেনস্টে। তাহলে হাই ইনভেস্টর কনফিডেন্স, এটার দ্বারা কি বোঝায়? ইনভেস্টরের কনফিডেন্স বেড়েছে এর প্রতি, যে কারণে বিডার সংখ্যা বেড়েছে। লিকুইডিটি সারপ্লাস, আর এটা কি বোঝায়? যে নিশ্চয়ই সবার কাছে টাকা আছে, লিকুইডিটি সারপ্লাস, অর্থাৎ সবার কাছে এক্সেস ক্যাশ আছে, যে ক্যাশ দিয়ে তারা এই বন্ডটা কিনতে যায়, যে জন্য অ্যাপ্লাই করছে। ফিনান্সিয়াল ইনস্টিটিউশন হ্যাভ এক্সেস ফান্ডস সিকিং শরিয়া কমপ্লায়েন্ট ইনভেস্টমেন্ট অ্যাভিনিউ, এবং অনেক ব্যাংকই দেখবেন যে তারা আমাদের দেশে যেগুলো আগে ট্র্যাডিশনাল ব্যাংক ছিল, অনেক ব্যাংক তারা ইসলামী ব্যাংক নাম ধারণ করেছে। শাহজালাল ইসলামী ব্যাংক বলেন, সোশ্যাল ইসলামী ব্যাংক বলেন, এগুলো এগুলো কিন্তু ট্র্যাডিশনাল ব্যাংক ছিল সব, আগে পরে শাহজালাল পরে হলো এগুলোর নাম চেঞ্জ করছে। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক বলেন, এটা আগে কিন্তু ছিল না, এগুলো এমনি ব্যাংক ছিল, ট্র্যাডিশনাল ব্যাংক। তো এটা কি বলছে? যে এইসব এই যে কারণে এই ইসলামিক একটা নাম দেওয়ার কারণে অনেকে এটার পিছনে আগ্রহ সৃষ্টি হয়েছে, এবং লিকুইডিটি সারপ্লাস আছে প্রতিষ্ঠানগুলোর, যারা এই ইসলামিক ইনস্ট্রুমেন্ট কেনার ব্যাপারে তারা তাদের সেই ফান্ডটা অ্যাপ্লাই করা ইউটিলাইজ করে রেভিনিউ বাড়ানোর একটা সুযোগ নিয়েছে। লিমিটেড ইসলামিক ইনভেস্টমেন্ট অপশনস, আমাদের দেশে ইসলামিক ইনভেস্টমেন্ট করার এরকম ইনস্ট্রুমেন্ট কম আছে, এই জন্য যেটা এই সুকু বন্ড পাওয়ার পরে অনেকে এটার প্রতি, অর্থাৎ ডিমান্ড সাপ্লাইয়ের একটা গ্যাপ আছে। অ্যাট্রাক্টিভ ইল্ড 10.5% ইন্টারেস্ট রেট বা প্রফিট রেট আমরা যাই বলি, এটা এটা অনেকটা কম্পিটিটিভ এবং একটা ভালো রেট, যে কারণে অনেকে আগ্রহ প্রকাশ করছে এটা। গ্রোয়িং ইসলামিক ফাইন্যান্স অ্যাওয়ারনেস, অনেকের মধ্যে ইসলামিক মূল্যবোধ এবং সুদ খাবো না, আমরা মুনাফা খাবো, এই ট্র্যাডিশনটা এটা ব্যক্তি পর্যায়ে ডেভেলপ করছে, যে কারণে এটার উপরে আগ্রহটা বেড়েছে। এখন বলছে হোয়াই হাই ইন্ডিভিজুয়াল পার্টিসিপেশন সিগনিফিকেন্ট। একটা হলো ফিনান্সিয়াল ইনক্লুশন, অর্থাৎ এখন অনেক সংখ্যক লোক এটা এই বিভিন্ন প্রোডাক্ট সম্বন্ধে এখন অবগত, তারা এই সেক্টরে আসতেছে। ডাইভার্সিফিকেশন আর ইনভেস্টর বেসড, রিডিউস রিলায়েন্স অন ইনস্টিটিউশনাল ইনভেস্টর, স্ট্রেংথেন মার্কেট স্টেবিলিটি। গ্রোয়িং ইসলামিক ফাইন্যান্স লিটারেসি, অনেকের মধ্যে যে সচেতনতা বাড়ছে ইসলামিক ধ্যান ধারণা, এই জন্য তারা অর্থনীতিতে ক্ষেত্রে, তারা বিনিয়োগের ক্ষেত্রে ইসলামিক মাইন্ডেড হচ্ছে ব্যক্তি পর্যায়ে। প্রভিডেন্ট ফান্ডের যে টাকাগুলো থাকে, ফান্ড কর্মচারীদের বেতন থেকে কেটে রাখা হয়, এই ফান্ডগুলো তারা মার্কেটে ইসলামিক ইয়াতে ইনভেস্টমেন্ট করছে। ডেমোক্রেটাইজেশন অফ ইনভেস্টমেন্ট, তাহলে কি ইনসাইট কি দিল? দি শিফট ফ্রম 1.40% টু 7% রিপ্রেজেন্ট এ 12.5 গুণ
increases in retail participation, a clear sign of changing investor behavior and growing confidence in Shuku as a viable investment option. What is the role of Shuku bonds in meeting the development financing needs in Bangladesh? এটা ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্সিং এতে ইসলামিক ফাইন্যান্সিং অল্টারনেটিভ মোবাইল এগুলো জাস্ট পড়ে নেবেন, এখানে লেখা আছে, এগুলো নিয়ে আর আমি আলোচনা করলাম না, এগুলো পড়লে আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, এটা আমার মনে হয় এটা জাস্ট থিওরিটিক্যাল আলোচনা, এগুলো আপনারা পড়লে বুঝতে পারবেন। আমি আর সময় আপনাদের নষ্ট করতে চাই না। আশা করি যারা মন দিয়ে শুনেছেন A to Z, এই জাতীয় প্রবলেম আসলে পরীক্ষায় আপনারা সলভ করতে পারবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আবার কথা হবে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য, নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য। আমি এইটা ইনভেস্টমেন্ট ব্যাংকিং করার পরে আমি এরপরে অন্যান্য যে সাবজেক্টগুলো আছে, বিশেষ করে ম্যাথ রিলেটেড প্রবলেমগুলো ইনশাল্লাহ গ্রাজুয়ালি সলভ করবো আপনাদের জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। আবার কথা হবে নতুন কোনো ইস্যু নিয়ে। এর পরের পর্বে আমরা এরই ইনভেস্টমেন্ট ব্যাংকিং এর যে 25-এর আর একটা কোশ্চেন সেট আছে, সেটা নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ ভেরি মাচ।